আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ২য় বর্ষ এবং হিসাব বিজ্ঞান সম্মান ৩য় বর্ষে ব্যবসায় ও বাণিজ্যিক আইন অথবা ব্যবসার আইনগত পরিবেশ এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবে ক্লাস করছি। তারই ধারাবাহিকতায় স্বাধীন সায় বা সম্মতি অধ্যায়টির আজকে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি বিবিএ পাস ২য় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রতারণা, প্রতারণার অপরিহার্য উপাদান, প্রতারণার পরিণাম, কখন প্রতারণার প্রতিকার লাভ করা যায়, নীরবতা কি প্রতারণা? এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ স্বাধীন সায়ের যে ধারাবাহিক জিনিস, প্রথমে বল প্রয়োগ, এরপর অনুচিত প্রভাব, এরপর প্রতারণা আমরা আজকে আলোচনা করছি। তাহলে প্রথমে আসো, প্রতারণা কি? এটিও স্বাধীন সায়ের একটি বাধা বা এই জিনিসগুলো দ্বারা বল প্রয়োগ, অনুচিত প্রভাব, স্বাধীন সায় এর দ্বারা প্রতারণা দ্বারা স্বাধীন সায় প্রভাবিত হয়। কোনো এক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অন্য কোনো পন্থা অবলম্বন, মিথ্যা ভাষণ বা চাতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে। 1872 সালের চুক্তি আইনের 17 ধারা মতে চুক্তির কোনো একটি পক্ষ কর্তৃক বা তার নীরব সমর্থনে অথবা তার প্রতিনিধি কর্তৃক অপর পক্ষকে বা তার প্রতিনিধিকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে অথবা তাকে চুক্তি সম্পাদনের জন্য প্ররোচিত করার নিমিত্তে নিম্নে যে কোনো কাজ করা হলে তাকে প্রতারণা বলা হবে। এক্ষেত্রে কি কি কাজ গণনা করা হয়েছে? যা সত্য নয় এবং ব্যক্তি সত্য বলে বিশ্বাসও করে না, এরূপ বিষয়ে অন্য কাউকে সত্য বলে ইঙ্গিত করা, জেনে শুনে কোনো সত্যকে সক্রিয়ভাবে গোপন রাখা, প্রবঞ্চনামূলক অন্য যে কোনো কার্য সম্পাদন, প্রতারণামূলক বলে ঘোষিত আইনে বর্ণিত যে কোনো কার্য বা বিরতি, এই বিষয়গুলোকেই প্রতারণা বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতারণা একটি অপরাধ। এক্ষেত্রে প্রতারণা করে যার সায় আদায় করা হয়েছে সে উক্ত চুক্তি বাতিল করতে পারে বা অপর পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে বা ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারে এবং অপর পক্ষ ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে। তাহলে মূল কথা হচ্ছে, যদি কোনো অন্যায়ভাবে বা অপরকে ঠকানোর উদ্দেশ্যে সায় আদায় করার ক্ষেত্রে মিথ্যা বর্ণনা কিংবা যেটা সত্য নয় এমন কোনো কিছু প্রকাশ করা বা যেটা অঙ্গীকার পালনের ইচ্ছা ছাড়াই প্রতিশ্রুতি প্রদান করা কিংবা ঠকানো বা প্রবঞ্চনামূলক কোনো কার্য সম্পাদন করা বা আমাদের দেশে বিদ্যমান আইন অনুযায়ী প্রতারণামূলক বলে ঘোষিত কোনো আইন দ্বারা সেটা যদি প্রমাণিত বা কার্য হয় তাহলে সেটাকে প্রতারণা বলা হয়। এবং প্রতারণার মাধ্যমে যদি সায় আদায় করা হয় তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা অনুসারে সেই চুক্তিটি বলবৎ রাখতে পারে এবং অপর পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে অথবা সেটার জন্য জরিমানা দাবি করতে পারে। প্রতারণার অপরিহার্য উপাদান বলতে কি বোঝাচ্ছে? কোনো এক পক্ষকে তার প্রাপ্ত পাওনা থেকে প্রবঞ্চিত করার উদ্দেশ্যে অপর পক্ষ কর্তৃক কোনো কার্য সম্পাদনকে প্রতারণা বলে। চুক্তি আইনের 17 নং ধারায় প্রতারণা সম্পর্কে বলা হয়েছে যে চুক্তির এক পক্ষ কর্তৃক অথবা তার পরোক্ষ সমর্থনে অথবা তার প্রতিনিধি কর্তৃক অপর পক্ষকে অথবা তার প্রতিনিধিকে প্রবঞ্চিত করার অভিপ্রায়ে তাকে চুক্তিতে আবদ্ধ করার অভিপ্রায়কে বা তার সায় আদায় করাকে প্রতারণা বলা হয়। যেহেতু প্রতারণার দ্বারা অন্যের সায়কে প্রভাবিত করা হয় সেহেতু অপর পক্ষ কর্তৃক স্বেচ্ছাসায় প্রদত্ত হয় না, ফলে চুক্তির বৈধতা ব্যাহত হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে চুক্তির বৈধতা ব্যাহত হতে পারে দেখা যায়। প্রথমে একটি অসত্য ভাষণ থাকবে, অর্থাৎ যা সত্য নয় তা জানা সত্ত্বেও অপর পক্ষকে সায় আদায় করার উদ্দেশ্যে তাকে সত্য বলে উপস্থাপন করা হলে তা প্রতারণা বলে গণ্য হবে। দ্বিতীয়ত সক্রিয়ভাবে তথ্য গোপন করা হবে, জেনে শুনে সক্রিয়ভাবে তথ্য গোপন করে এবং সেক্ষেত্রে তথ্য প্রকাশ করা কর্তব্য, এটা গোপন করলে তা প্রতারণা বলে
গণ্য হওয়া বা ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করা হলে তা প্রতারণা বলে হবে। পালনের ইচ্ছা না নিয়ে প্রতিশ্রুতি প্রদান। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিশ্রুতি পালন না করা প্রতারণার স্বরূপ। অর্থাৎ আমি ইচ্ছে করেই তার প্রতিশ্রুতিটা পালন করছি না। তাহলে এটা হচ্ছে একটা প্রতারণা। প্রবঞ্চনামূলক যেকোনো কার্য সম্পাদন করা। আইন দ্বারা প্রতারণামূলক বলে ঘোষিত কোনো কার্য বা বিচ্যুতি কয়েকটি অধিনিয়ম অনুসারে প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন অপরিহার্য। অর্থাৎ আইনে প্রতারণামূলকভাবে বিবেচিত কোনো কার্য সম্পাদনের মাধ্যমে সায় আদায় করা হলে সেক্ষেত্রেও তা বাতিলযোগ্য বলে সাব্যস্ত হয়। সম্পত্তি হস্তান্তর আইনের ৫৫ নং ধারা অনুসারে স্থাবর সম্পত্তি বিক্রয়কালে সমস্ত গুরুত্বপূর্ণ ত্রুটি ক্রেতার কাছে প্রকাশ করতে বিক্রেতা বাধ্য থাকে। বিয়ের ক্ষেত্রে বর বা কনের শারীরিক কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি বা দুরারোগ্য ব্যাধি পরস্পরের কাছে প্রকাশ করা কর্তব্য। যদি প্রকাশ করা না হয় তবে সেটা প্রতারণা বলে ঘোষিত হবে এবং প্রতারণার দ্বারা সায় আদায় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এমন কোনো কার্য সম্পাদন যা আইনের ঘোষণার দ্বারা প্রতারণামূলক। অর্থাৎ দেশে বিদ্যমান আইন দ্বারা যদি কোনো কাজকে প্রতারণামূলক বলে ঘোষণা করা হয় তবে তা পালন করা কিংবা সেটার জন্য কোনো চুক্তি করা তা প্রতারণামূলক বলেই ঘোষিত হবে। উক্ত প্রতারণামূলক কার্য অবশ্যই চুক্তি সম্পাদনের জন্য মুখ্য হবে। যে কার্যটা করতে চাচ্ছে সেটা অবশ্যই প্রতারণামূলক হতে হবে। যেমন বিবৃতি বা দাবি বা নীরবতার দ্বারাও অপরপক্ষ যদি বঞ্চিত হয় তবে তাকে প্রতারণা বলা যাবে। প্রতারণা অবশ্যই এক পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে। প্রবঞ্চনামূলক কার্যের উপর বিশ্বাস করে চুক্তিভুক্ত এক পক্ষকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ ক্ষতি ছাড়া প্রতারণার কোনো মূল্য নেই। তাহলে প্রতারণার উপাদানের মধ্যে আমরা এই ৭ টি হ্যাঁ, এই ৭ টি পয়েন্টস দেখতে পাচ্ছি যে একটি অসত্য ভাষণ থাকবে, সক্রিয়ভাবে তথ্য গোপন করা হবে, পালনের ইচ্ছা না নিয়েই প্রতিশ্রুতি প্রদান করতে হবে, প্রবঞ্চনামূলক যেকোনো কার্য সম্পাদন করা হবে, এমন কোনো কার্য সম্পাদন যা আইনের ঘোষণার দ্বারা প্রতারণামূলক হবে। উক্ত প্রতারণামূলক কার্য অবশ্যই চুক্তি সম্পাদনের জন্য মুখ্য হবে। প্রতারণা অবশ্যই এক পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে। এরপরেরটা হচ্ছে প্রতারণার পরিণাম। অর্থাৎ প্রতারণা করলে কি, কি পরিণাম হয় বা কি, কি শাস্তি আছে। চুক্তি আইনের ১৯ ধারা অনুযায়ী আম কোনো ব্যক্তি যদি প্রতারণার ফলে চুক্তিবদ্ধ হন তবে তাকে এখানে উল্লেখ করা হয়েছে ৩ টি পদ্ধতি। এর দ্বারা তাকে প্রতিকার পাওয়া যেতে পারে। ১ম টা হচ্ছে চুক্তি প্রত্যাখ্যান। অর্থাৎ তিনি চাইলে চুক্তি পালন না করতে পারেন, চুক্তিটা প্রত্যাখ্যান করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে চুক্তি পালনে বাধ্যবাধকতা সৃষ্টি। অপরপক্ষকে তিনি চুক্তি পালনে বাধ্য করতে পারেন এবং চুক্তি প্রতিপালিত হলে তিনি যে সকল সুবিধা ভোগ করতে পারতেন তদনুরূপ অবস্থা সৃষ্টির জন্য তিনি অপরপক্ষকে বাধ্য করতে পারেন। আরেকটা হচ্ছে ক্ষতিপূরণ দাবি। ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণের মামলা করতে পারেন। প্রতারণা একটি দেওয়ানি অপরাধ। সুতরাং ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ পাবে। মোটামুটি এই ৩ টি উপায় আছে যে প্রতারণার মাধ্যমে যদি সায় আদায় করা হয় বা চুক্তি সম্পাদন করা হয় তাহলে এই ৩ টি ক্ষতিগ্রস্ত পক্ষ করতে পারে। প্রতারণার দ্বারা চুক্তি করানো হলে যে ৩ রকম প্রতিকার পাওয়া যেতে পারে সবসময় নয়, কিছু, কিছু সময় এটা পরিবর্তন হতে পারে। যেমন ধরো চুক্তিভুক্ত কোনো পক্ষ নিজে অথবা তার চক্রান্তে অথবা তার প্রতিনিধি প্রতারণা করেছে। প্রতারণার উদ্দেশ্যে কোনো কার্য করা হয়েছে এবং অপরপক্ষ তা সত্যই প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতির কেবলমাত্র অপরপক্ষের প্রতারণামূলক কার্য হতে প্রাপ্ত হলে তিনি প্রতিকার লাভের অধিকারী হবেন। প্রতারণামূলক নীরবতার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের যদি সাধারণ প্রচেষ্টা দ্বারা সত্যি নির্ভরের সম্ভাবনা থাকে তাহলে চুক্তি নিষ্ফলযোগ্য হবে না। অনুমোদন অথবা পরে চুক্তি স্বীকার এবং অবহেলা অথবা ব্যবস্থা অবলম্বনে অস্বাভাবিক বিলম্ব হলে চুক্তি রদ করা যাবে না। অর্থাৎ যে ৩ টি প্রতিকার পাওয়া যায় এর বাইরেও কিন্তু অনেক সময় বিভিন্ন প্রতিকারগুলো করে নেওয়া যায়। তবে এটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে। কখন প্রতারণার প্রতিকার পাওয়া যায়? তো আমি কখন প্রতারণা থেকে আ প্রতিকারটা চাইতে পারি? ক্ষতিগ্রস্ত পক্ষের যে ৩ টি বর্ণনা আছে তার থেকে নিম্নোক্ত অবস্থায় প্রতিকার পেতে পারে। ১ম এ দেখো একটু আগে এটাই বলেছিলাম যে
চুক্তির কোনো পক্ষ নিজে বা তার নীরব সমর্থনে বা তার প্রতিনিধির মাধ্যমে প্রতারণা করলে, প্রতারণার উদ্দেশ্যে কোনো কাজ সম্পাদিত হলে এবং অপর পক্ষ উহার কারণে সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতি প্রতারণামূলক কার্যের কারণেই আদায় সম্ভব হয়েছে মনে হলে, প্রতারণামূলক নীরবতার ক্ষেত্রে যদি অপর পক্ষের সাধারণ প্রচেষ্টার দ্বারা সত্য উদ্ঘাটনের সুযোগ থাকে, সেক্ষেত্রে চুক্তি বাতিল করা যায় না। তবে সত্য উদ্ঘাটন সম্ভব মনে না হলে প্রতিকার পাওয়া যায়। যুক্তিযুক্ত সময়ের মধ্যে প্রতারণা হতে সৃষ্ট চুক্তিপক্ষের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। উক্ত সময়ের মধ্যে চুক্তি অনুমোদন অথবা ব্যবস্থা অবলম্বনে অযথা বিলম্ব করলে সেক্ষেত্রে পরবর্তী প্রতিকার দাবি করা যায় না। অর্থাৎ যে তিনটা প্রতিকার পাওয়া যায়, এই তিনটার বাইরেও কখন প্রতারণার প্রতিকার আদায় করা যায় সেটা হচ্ছে এটা। নীরবতা কি প্রতারণা? অর্থাৎ চুপ থেকে বা নীরব থেকে কি যেটাকে আমরা বলি মৌনতা। মৌনতা সম্মতির লক্ষণ বলে আমরা যে থাকি, সেটা কি আসলেই প্রতারণা? সাধারণভাবে যেকোনো বিষয়ে তথ্য সম্পর্কে নীরবতা পালন করলে তা প্রতারণা হয় না। কারণ এমন অনেক তথ্য রয়েছে যা প্রকাশ করতে নীরবতা পালনকারী বাধ্য নয়। এসব ক্ষেত্রে কেউ যদি তথ্য সম্পর্কে নীরব থাকেন, সেক্ষেত্রে তা প্রতারণার পর্যায়ভুক্ত হয় না। নীরবতা যোগাযোগের একটি মাধ্যম। মৌনতা সম্মতির লক্ষণ বলে সমাজে একটি কথা আছে, তাই সমস্যাটি জটিল। চুক্তি আইনের 17 ধারায় ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকৃত তথ্য গোপন করে কারো চুক্তি করার ইচ্ছাকে প্রভাবিত করাকে প্রতারণা বলা চলে না। অবশ্য যে ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রতীয়মান হয় যে নীরবতা অবলম্বনকারীর তথ্য প্রকাশ করাই কর্তব্যের অন্তর্ভুক্ত অথবা নীরবতায় মুখরতার শামিল, সেক্ষেত্রে নীরবতা প্রতারণা বলে গণ্য হবে। 17 ধারায় ব্যাখ্যা বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, তথ্য সম্পর্কে নিছক নীরবতা প্রতারণা নয়, অর্থাৎ অসত্য বর্ণনা। যে ক্ষেত্রে কথা বলা কর্তব্য, সেক্ষেত্রে নীরবতা প্রতারণা। নীরবতা যে ক্ষেত্রে মুখরতার শামিল, সেক্ষেত্রে কথা না বলাটাও হচ্ছে প্রতারণা। তাহলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা যে যে ক্ষেত্রে কথা বলা কর্তব্য, অর্থাৎ কথা বলাটা দরকার কিন্তু সে কথা বলছে না, এটা হচ্ছে তখন একটা নীরবতা প্রতারণামূলক। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অনেক চুক্তির পক্ষগুলোকে কথা বলতে হয়। আমাদের আইনে এমন কিছু সম্পর্ক চুক্তির উল্লেখ করা আছে যেখানে চুক্তির বিষয়বস্তু সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। যেমন পিতা পুত্র সম্পর্ক, বীমাকারী বীমা গ্রহীতার সম্পর্ক, ডাক্তার রোগীর সম্পর্ক, আইনজীবী মক্কেল সম্পর্ক, বিয়ের চুক্তি, অস্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, পারস্পরিক নিষ্পত্তির চুক্তি। এসব ক্ষেত্রে যদি এক পক্ষকে অপর পক্ষের কাছে সকল তথ্য প্রকাশ করতে হয় এবং সেটি তার কর্তব্য, যদি এই ক্ষেত্রে বিষয়বস্তু সম্পর্কে কেউ নীরবতা পালন করে, তবে সেটি অবশ্যই প্রতারণার পর্যায়ে পড়বে। এরপরে দেখো, যে ক্ষেত্রে কথা বলা কর্তব্য কিন্তু সেক্ষেত্রে নীরবতা, অর্থাৎ চুক্তিভুক্ত এক পক্ষ অপর পক্ষের কাছে চুক্তির কোনো বিষয় এমন ভাবে জানতে চাইলো যে ক্ষেত্রে কথা না বললে ভিন্ন অর্থ বহন করবে, সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে চুপ থাকাটাকে প্রতারণা হিসেবে গণ্য করা হয়। নীরবতা যেখানে মুখরতার শামিল, অর্থাৎ সেখানে কথা না বলাটাই হচ্ছে প্রতারণা। যেখানে চুপ করে থাকাটাকে বলা হচ্ছে যে এটা তাদেরকে চুপ থেকে সে অপর পক্ষকে সাপোর্ট করছে, কোনো অন্যায়কে সাপোর্ট করছে, তাহলে এই চুপ থাকাটাই কিন্তু হচ্ছে মুখরতা শামিল। তাহলে এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের প্রতারণার মাধ্যমে যে সায় আদায় করা হয়, সেটা যে একটা অন্যায়, অযৌক্তিক এবং চুক্তিটা বৈধতার ক্ষেত্রে প্রশ্নবোধক তুলে তারই প্রেক্ষিতে আলোচনা। এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই পোস্টের কমেন্টে জানাবা। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগনি এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। তোমাদের সবাই ভালো থেকো। পরবর্তী নতুন বিষয় নিয়ে আসবো, সে পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।